পঞ্চাঙ্গের ওপরে সমস্ত কিছু নির্ভর করে। আমরা যদি কোনো নতুন গৃহপ্রবেশ করছি, বাড়ি কিনেছি, ম্যাগি খায়, তারা দেখবেন আর্থিক সংকটে ভুগে। সোমবার দিন সাদা চন্দনের, মঙ্গলবার দিন লাল চন্দনের গোমেদ পড়েন, গোমেদ আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। বদনাম হওয়ার একটা কপাল থাকে, তারা কি সূর্য প্রণাম করতে পারে? তুলা রাশির মানুষকে না খুব ইজি বদনাম করে দেবে। বিড়াল আপনাকে প্রচুর ডিস্টার্ব করবে আর মাথায় প্রচুর ড্যান্ড্রফ। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা আমরা জানি, আমরা শুনেছি, কিন্তু তার ব্যবহার, তার মধ্যে কতটা বিজ্ঞান রয়েছে এবং এর দ্বারা আমরা আমাদের জীবনে কতটা বদল আনতে পারি, সত্যিই কি কোনো বদল আনতে পারি, এই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব পঞ্চাঙ্গ নিয়ে, অর্থাৎ আমরা জ্যোতিষশাস্ত্রের আজকের এমন একটা দিক আলোচনা করব যে দিকটা নিয়ে খুব সচরাচর আলোচনা ইন ডেপথ হয় না, আর এর প্রভাব আমাদের জীবনে কি রয়েছে। আচ্ছা, আমরা সমস্যায় তো অনেকে ভুগি, কোনো জ্যোতিষীর কাছে গেলে আমরা অনেক সমস্যার কথা জানতে পারি, কিন্তু সেই সমস্যাগুলোর জন্য ছোট ছোট রেমেডি আছে, ছোট ছোট সতর্কতা রয়েছে। আর যারা এই বছরটা নিয়ে খুব সন্দিহান, খুব চিন্তিত, তারা এই যে ট্রানজিটগুলো আসছে আগামী দিনে, সেগুলো কি, আর সেই ট্রানজিটের কি প্রভাব, ভালো না খারাপ, এটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। তাদের জন্য আজকের এই পডকাস্টটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পডকাস্ট। আসুন, আমাদের প্রাচীন ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক জ্যোতিষশাস্ত্র, যার আরও গুরুত্বপূর্ণ একটা দিক হলো পঞ্চাঙ্গ, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আর এই আলোচনা করার জন্য আজকে আমার সঙ্গে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন আচার্য অভিজিৎ। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে পঞ্চাঙ্গ এমন একটা জিনিস, পঞ্চাঙ্গের ওপরে সমস্ত কিছু নির্ভর করে। আমরা যদি কোনো নতুন গৃহপ্রবেশ করছি, বাড়ি কিনেছি, কিনবার সময়, গৃহপ্রবেশের সময়, উপনয়নের সময়, বিবাহের সময়, সমস্ত কিছুই আমাদের জীবনে যা যা ভালো বা খারাপ ঘটনা রয়েছে সমস্ত কিছুই টাইমের ওপর। তো সেই টাইমটাই হচ্ছে পঞ্চাঙ্গ, বা এই পাঁচটা জিনিসের তিথি, বার, যোগ, নক্ষত্রকরণের মিলনটাই হচ্ছে পঞ্চাঙ্গ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে পঞ্চাঙ্গটা কি? পঞ্চাঙ্গটা হচ্ছে পাঁচটা এলিমেন্ট নিয়ে তৈরি: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ। আর যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল দেখতে যাই তাহলে তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই পাঁচটা জিনিসের মিলনে পঞ্চাঙ্গ। এবার এক একটা জিনিসের এক একটা কাজ রয়েছে। যেমন তিথি হচ্ছে জলতত্ত্ব, বার হচ্ছে অগ্নিতত্ত্ব, এইরকমভাবে পাঁচটা জিনিসের রয়েছে। নক্ষত্র হচ্ছে আকাশতত্ত্ব, এইরকমভাবে পাঁচটা জিনিসের রয়েছে। করণ হচ্ছে আপনার আর্দি এলিমেন্ট, ঠিক আছে? তো এবার যার যেটা প্রয়োজন তাকে সেই জিনিসটা বাড়ালে বা কমালে অনেকটা রেজাল্ট পাওয়া যায়। যেমন ধরুন তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, কোনো সময় আপনি দেখতে পাবেন না পাঁচটাই ঠিক, মানে পাঁচটাই কোনো ভালো কাজ করার মতো কোনো সময় আপনি পাবেন না। তো তার মধ্যে ভালো তিথি দেখে, ভালো নক্ষত্র দেখে যে কোনো শুভ কাজ করা হয়, যে কোনো শুভ কাজ। এবার যদি ধরুন পাচ্ছেন না, 15 দিন কোনো কিছু নেই, 15 দিনের একটা সাইকেল চলে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তাতে ধরুন ভালো দিন পাওয়া গেল না, সেক্ষেত্রে সিক্সথ এলিমেন্ট হচ্ছে মুহূর্ত। প্রতিটা দিনের পার্টিকুলার কিছু টাইম থাকে, যে সময়ে কাজগুলো করলে সেই কাজগুলো খুব স্মুথলি এগোবে। আমরা লাস্ট কিছুদিনে আমরা দেখেছি যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বলুন বা যেগুলো বলুন, অনেকে বহু গুণীজন বলেছেন যে এই দিনটা ঠিক নয়, বা এটা ঠিক নয়, বা ওটা ঠিক নয়। তো পার্টিকুলার যদি সেই মুহূর্তটা দেখা যায়, সেই মুহূর্তটা ঠিক ছিল। কেন আপনি পঞ্চাঙ্গে কোনো দিন পাঁচটা জিনিস এক পাবেন না, আর এই পাঁচটা জিনিসের ওপরেই কিন্তু মানুষের জীবন নির্ভর করছে। একটা মানুষের সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিক্স পঞ্চাঙ্গ থেকে আপনি বলে দেবেন। তার জন্ম সময় যে পঞ্চাঙ্গ ছিল, যে তিথি, যে যোগ, যে বার, যে করণ ছিল, যে নক্ষত্র ছিল, সম্পূর্ণটা বলে দেওয়া যায়, আর সে সেই রকমই দিকে এগোবে। পঞ্চাঙ্গটা রাশির থেকেও ইম্পর্টেন্ট, লগ্নর থেকেও ইম্পর্টেন্ট। লগ্ন তো ঠিক আছে,
চার্ট দেখতে গেলে লগ্ন প্রয়োজন, আবার নাড়িতে গেলে নারী লগ্ন নেয় না, নারী শুধু প্ল্যানেটারি পজিশনের ওপরে, ট্রানজিটের ওপরে বিচার করে। প্রতিটা সিস্টেমের নিজের একটা ফ্লেভার রয়েছে, পঞ্চাঙ্গেরও নিজের একটা ফ্লেভার রয়েছে। তো পঞ্চাঙ্গ ডেলি যারা ফলো করে, সাধারণ মানুষের বাড়িতে যেটা পঞ্জিকা সেটাই পঞ্চাঙ্গ। আমরা কোনো কিছু করতে গেলে পঞ্জিকা দেখি, ঠিক আছে, সেটাই পঞ্চাঙ্গ। কিন্তু যারা পঞ্চাঙ্গ জানে তাদের কাছে পঞ্চাঙ্গ হচ্ছে বিয়ন্ড পঞ্জিকা। ইউ ক্যান অ্যাকচুয়ালি প্ল্যান ইউর ডে। আর এটা আমাদের পূর্বপুরুষেরা করে গিয়েছে। একদম একদম একদম। আমাদের শাস্ত্র এত বেশি পাওয়ারফুল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা নিজেদের শাস্ত্র জানি না এবং মানুষকে ভুলও বোঝাই। একদম। আজকে কেউ যদি না জানে, আজকে সাপোজ আমি যদি কোনো জিনিস না জানি, আমাকে যদি কেউ এসে কোনো জিনিস একটা বোঝায়, তো আমাকে বিশ্বাস করতে হবে। এবার এখন যে কালচারটা চলে এসে না, এখন কালচারটা টোটালটাই চলে এসেছে রাশি লগ্ন গ্রহ ভিত্তিক। কিন্তু একটা মানুষ আপনার কাছে আসছে, সে হেলথ প্রবলেম নিয়ে আসতে পারে, সে মেন্টাল প্রবলেম নিয়ে আসতে পারে, সে আপনার কাছে ওয়েলথের জন্য আসতে পারে, সে আপনার কাছে কেরিয়ারের জন্য আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারে, রিলেশনশিপ নিয়ে আসতে পারে। আপনাকে সে যখন এসে সমস্যাটা বলবে, বা আপনি যখন তার চার্ট দেখে সমস্যা বুঝতে পারছেন, আপনি অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারছেন যে এ কোন এলিমেন্টের সমস্যার জন্য আমার কাছে আসছে। তো সেই এলিমেন্টটা রেমেডি করলেই হবে। রেমেডি নট নেসেসারি আপনাকে অলওয়েজ স্টোন পড়তে হবে। আপনি কোনো রকম স্তোত্র বা কোনো রকম মন্ত্র পাঠ করেও রেমেডি করতে পারেন। আপনি একটা তিলক থেকেও রেমেডি হয়। আপনার সাডেন কিছু খাওয়া দাওয়া আছে, সেগুলো যদি মেনটেন করা যায়, আপনার দিনের এনার্জি ব্যালেন্স চলে। তো এইরকমভাবে ড্রেসের ওপরে অনেক কিছু চলে, এগুলো অ্যাকচুয়াল কাজ করে। আপনি যদি রবিবার দিন ইলেকট্রনিক্স জিনিস কিনে আনেন, বাড়িতে অশান্তি হবেই। আপনি যদি রবিবার দিন গিয়ে শনির জিনিস কেনেন, জুতো কেনেন, আপনার কাজের জায়গায় ঝামেলা হবেই। কিন্তু ওইটাকেই যদি আবার ঘুরিয়ে দেওয়া যায়, কাজের জায়গায় ঝামেলাও সলভ হয়ে যাবে। রবিবার দিন ধরুন, এখন সবাই চাকরি করে, রবিবার ছুটির দিন সবাই শপিং করতে যায়। রবিবার দিন ধরুন আপনি আপনার জন্য জুতো কিনে আনছেন, ঠিক আছে, সেটা আপনার কাজের জায়গায় ডিস্টারবেন্সেস হবে। রবিবার জুতো একদম হবেই, জুতো কেনা যাবে না। আপনি যদি ছেঁড়া ফাটা জিনিস পরছেন বা স্লিভলেস পরছেন, তাহলে আপনি চান বা না চান কেতুকে আপনি অ্যাক্টিভেট করছেন। এবার কেতুর ইন্টেন্স এনার্জি যদি আপনি নিতে পারেন, আপনার জন্য যদি কেতু ঠিক আছে, দেন ইট ইজ ওকে। আপনি যদি আইসোলেশন সহ্য করতে পারেন, আপনি যদি কারুর হয়ে মিডিয়েটার হতে পারেন, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংয়ে সঠিক ডিসিশান নিতে পারেন, দেন ইট ইজ ওকে। যদি আপনি না নিতে পারেন, তাহলে আমার ওরকম কেতুকে ডেকে এনে কোনো লাভ নেই। আপনি খাবারে প্রত্যেক দিন চিজ খাচ্ছেন, আপনার পয়সা আটকে যাবে। যারা ধরুন রেগুলার বেসিস ম্যাগি খায়, অনেকে হয়তো কর্পোরেটে যারা কাজ করে, তারা দেখবেন আর্থিক সংকটে ভোগে। কেন? কেতু। ম্যাগির মধ্যে হ্যাঁ, কেতু পুরো সম্পূর্ণ নয় তো না জিনিসটা, ঠিক আছে। তো এই রকম অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো যদি আমরা রেগুলার বেসিস মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা অনেক বেটার আমাদের দিনকে প্ল্যান করতে পারবো, অনেক ভালোভাবে দিনের এনার্জি ব্যালেন্স করে আমরা চলতে পারবো। যেমন ধরুন কোনো দিন ধরুন সপ্তমী তিথি, তার মধ্যে ধরুন পরিগ্রহ যোগ পড়েছে, তার মধ্যে বৃষ্টি কারণ পড়েছে, শনিবার, ঠিক আছে, চারটেই তো শনির ডমিনেন্ট হয়ে গেল, তাহলে সেদিনকে হবে না। নক্ষত্রতে দেখা গেল হয়তো কেতুর নক্ষত্র পড়েছে, তাহলে সেদিন আমার কোনো এফর্ট লাগিয়ে লাভ নেই, হবে না, কাজ হবে না আমার। সেদিন আমি নিজের ওপরে ইন্ডিপেন্ডেন্ট কি করা যায়, নিজের ওপরে কিভাবে ওয়ার্ক করা যায়, নিজেকে কি করে ট্রান্সফরমেশন করা যায় সেগুলো চিন্তা করব, নিজেকে স্পিরিচুয়ালি কি করে হিল করা যায় সেইটা চিন্তা করব। সেদিনকে আমি কোনো কাজের দিকে যাব না, হবে না। তার মানে আমাদের মানে খুব গ্রামের দিকে দিদিমা ঠাকুমা বা তারও মায়েরা যেভাবে বলতেন না, বা খনার বচনেও আমরা দেখি খানিকটা বলা রয়েছে, এগুলো আসলে সায়েন্স। একদম সায়েন্স। আমি তো বলছি, কেউ যদি পঞ্চাঙ্গ ফলো করে, আমি প্রত্যেক দিন পঞ্চাঙ্গ লিখে প্রেডিকশান করি প্রত্যেক দিনের, এবং ওতে দিনের খাওয়া দাওয়া, দিনের তিলক কী, স্তোত্রপাঠ করবেন বা প্রতিদিন
কী স্তোত্র পাঠ করবেন, ঠাকুরকে কি ভোগ দেবেন, নিজে কি খাবেন, কি পড়বেন, সেটাও বলা যায়। একদম কোন রাগটা শুনবেন। মানে অ্যাকচুয়ালি আমাদের পঞ্চাঙ্গ আমাদের গ্রহ নক্ষত্র একদম অনুযায়ী একদম একদম স্থির একদম করা, একদম একদম এবং সেটা করি মানে ভালো থাকার যে রসদ এটা প্রত্যেকের মধ্যে রয়েছে, একদম। আমাকে বেছে নিতে হবে। মানে একদম এটা তো টোটাল। একটা মানে ভয়ঙ্কর ভালো আবিষ্কার আর কি আমি হ্যাঁ, বলবো। আবিষ্কার দেখুন, আবিষ্কারে এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এগুলো যারা ঋষিমুনিরা লিখে গেছে তাদের কাছে আমাদের মানে কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে নতমস্তক প্রণাম যে তারা এই রকম বিদ্যে লিখে গেছেন। এবার সমস্যা হচ্ছে যে আমরা জিনিসগুলোকে ধরতে পারি না, আমরা খুব ইজি দিকে চলে যাই, শর্টকাটের দিকে চলে যাই। শর্টকাট ওয়েতে না কোনো জিনিস হয় বা না। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো। আপনি বলছেন আপনার জীবনে সমস্যা, অ্যাকচুয়াল সমস্যা, কিন্তু আপনি যে সমস্যাটাকে পুষে রেখেছেন অন্য জিনিস দিয়ে, সেটা তো আপনি একবারও ভেবে দেখেন না। প্রতিটা মানুষ যখন কেউ আসে না সমস্যার কথা বলল, আপনি যদি তাকে তার ব্যাক হিস্ট্রি জিজ্ঞেস করতে যান না, সে অর্ধেক কথা বলতে পারবে না। সে দেখা যাবে সে কারুর প্রতি রাগ পুষে রেখেছে, সে কারুর প্রতি গিল্ট ফিলিং পুষে রেখেছে, আইদার সে কারুকে গিল্ট ফিলিং দিচ্ছে, আইদার সে কোথাও হিউমিলিয়েট হচ্ছে, এগুলো সে পুষে রেখেছে। তার মানে কি, আপনি কোনো এনার্জিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না। কোনো এনার্জি ইউনিভার্স যদি আপনাকে দিতেও চায়, আপনি রিসিভিং মোডে নেই। আপনাকে তো আগে রিসিভিং মোডে থাকতে হবে। আপনি যদি রিসিভিং মোডে থাকেন, একটা ছোট্ট জিনিসেও কাজ হয়। আর আপনি যদি নন রিসিভিং এন্ডে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি কোটি টাকার স্টোন পড়ে নিলেও কিচ্ছু হবে না। তো আপনাকে সবার আগে আপনাকে নিজেকে ক্লিয়ার করতে হবে, নিজের এনার্জিকে ক্লিয়ার করতে হবে। প্রতিদিন যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সারাদিনে ছোট বড় অনেক ইভেন্ট হয় তো আমাদের সাথে। রাস্তায় যাচ্ছি, কেউ গাড়ি দাঁড় করিয়েছে, আমার দেরি হচ্ছে। এখন মানুষ হয়ে গেছে বড্ড অসহিষ্ণু, একটু ধৈর্য নেই। কেউ ধরুন গাড়ি দাঁড় করাচ্ছে, তার জেনুইন রিজন আছে, তো হর্ন দিয়ে দিয়ে মাথা খারাপ। অ্যাকচুয়ালি তো তুমি সবাইকে ডিস্টার্ব করছো। এইটুকু যদি ধৈর্য আমাদের মধ্যে না থাকে, আমরা কি করে আশা করছি যে আমাদেরকে কোনো রেমেডি করলে ইজিলি কাজ করে যাবে? আমরা যদি কোনো একটা স্তোত্রের ওপর বিশ্বাস না করতে পারি, কোনো একটা পাঠের উপরে বিশ্বাস না করতে পারি, কোনো ধরুন এখন প্রচলন হয়েছে কবচের, তা আমার কাছে তো সহজ উপায় আছে। আমার কাছে দেবী কবচ আছে। এখন টেকনোলজি এত ফাস্ট হয়ে গেছে, ইউটিউবে দেবী কবচ আছে, বিভিন্ন সিঙ্গারের রয়েছে। নরসিংহ কবচ আছে, নারায়ণ কবচ আছে, কালভৈরব অষ্টকম আছে, হনুমান চালিসা সবার চেনা আছে। তাহলে আমি সেইগুলোর ওপরে সময় না দিয়ে, আমি সেইগুলোর ওপরে কাজ না করে আমি চলে যাচ্ছি পাথর পড়তে, কবচ করতে। তাহলে আমাকে আগে এইটা আইডেন্টিফাই করতে হবে, আই অ্যাম সাইকোলজিক্যালি ইল। কেন মানে আমাকে, আপনি বলছেন কবচ নেওয়া ভালো নয়? আমি ভালো মন্দর প্রসঙ্গে যাচ্ছি না, কে কিভাবে কবচ করে দেয় সেটা তার ব্যাপার। আমি যেভাবে রেমেডি করি, আমি মানুষকে কোনো দিনই আগে পাথরের দিকে পাঠাই না, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি পাথর দিইনি তাতেও কাজ হয়েছে, পাথর কোনো লিখিনি তাতেও মানুষের কাজ হয়েছে, জাস্ট ফলোয়িং ছোট ছোট রেমেডি। মন্ত্র স্তোত্রপাঠ বলুন, পাঠ যদি নাও করতে পারে সে শুনুক। তারপরে ধরুন যেটা তার চার্ট অনুযায়ী যে তিলকটা হবে, সেই তিলকটা রেগুলার বেসিস লাগাক। কিছু পঞ্চাঙ্গ বেস্ট আগে রেমেডি করা হয়। চার্ট অনুযায়ী তিলক হয়? একদম। কিরকম? চার্ট অনুযায়ী, চার্টের প্লেসমেন্ট অনুযায়ী, প্ল্যানেটারি পজিশন অনুযায়ী তিলক হয়, যে আপনার জন্য কোন তিলকটা সুইটেবল। এবার যদি আপনি ওইটা ফলো করতে পারছেন না, তাহলে যদি আপনি আরও ইন্টেন্স রেজাল্ট চাইছেন, তাহলে আপনাকে দিনের অনুযায়ী করুন। প্রতিটা মানে দিনের, তিলক কি প্রত্যেককে লাগিয়ে হ্যাঁ, দিতে হয়? যদি দিনের অনুযায়ী তিলক? দিনের অনুযায়ী মানে সোমবার দিন সাদা চন্দনের, মঙ্গলবার দিন লাল চন্দনের বা সিঁদুরের, লাল সিঁদুরের, বুধবার দিন হচ্ছে তুলসী মাটি হয়, বাড়িতে সবারই তুলসী গাছ থাকে, তো ওই তুলসী গাছের মাটির, বা যদি খড়ি মাটি থাকে খড়ি মাটির, ঠিক আছে। বৃহস্পতিবার দিন হলুদ বা কেশর, শুক্রবার দিন দইয়ের, ঠিক আছে। শনিবার দিন ভস্ম পাওয়া যায় এখন, ভস্ম। রবিবার লাল চন্দন। এই তিলক লাগানোর যে প্রথা, এটা তো আমাদের প্রাচীন ভারতে আগে ছিল, একদম ছিল, কিন্তু এখন এই মডার্ন লাইফে আমরা এগুলো লাগাই না, আমরা বেশিরভাগই এগুলো বর্জন করি। আমি এই জিনিসটা দেখেছি, যারা নন বেঙ্গলি খুব ধার্মিক, তারা কিন্তু এভরিডে তিলক লাগিয়ে বেরোন, লাগাবেই। এবং তিলকের না কিছু দারুণ কাজ আছে। কিছু তিলক বলা হয় কানে লাগাতে,
কানের পাতায়। যাদের কেতু এক্সট্রিম পজিশনে আছে, কোনো রকমভাবে তারা শুনতে নারাজ, কোনো কথা শুনতে নারাজ, অনেকের মঙ্গল খুব স্ট্রং পজিশনে থাকলে না কোনো কথা শুনবে না, কাউকে কথা বলতে দেবে না, নিজেই কথা বলে যাবে, তাদের ক্ষেত্রে এই জায়গায় লাগাতে বলা হয়। তো এই রকমভাবে বিভিন্ন রকমভাবে তিলকের ব্যবহার আছে। কারুকে নাভিতে বলা হয়, কারুকে জিভে বলা হয়, এই রকমভাবে ব্যবহার আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এতটা শর্টকাটে চলে গেছি না, একটা কবচ, একটা মাদুলি, এগুলোতে আমাদের একটা স্টোন, এগুলোতে আমাদের বিশ্বাস বেশি বেড়ে গেছে। নো ডাউট স্টোন কাজ করে, আমি সেদিকে যাচ্ছি না, কেন আমার স্টোনের প্রতি বিশ্বাস প্রচুর। স্টোন আমি যদি কারুকে সাজেস্ট করি, আমি তাকে বলে দিই স্টোনটা পড়ার সাথে সাথে তোমার সাথে এই ঘটনাগুলো ঘটবে, না হলে স্টোন অ্যাক্টিভেট হবে না। যদি এইগুলো না ঘটে তাহলে স্টোন পড়বে না, খুলে দিয়ে চলে যাবে। আপনি একটা পলা পড়লে 3 দিনের মধ্যে আপনার রক্ত বার করবে, তবেই পলা কাজ করবে, না হলে করবে না। আপনি যদি প্রপার গোমেদ পড়েন, প্রপার তিথি নক্ষত্র ধরে যদি গোমেদ পড়েন, গোমেদ আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে বা কারোর সাথে ঝামেলা করাবে, তবে গিয়ে গোমেদ কাজ হবে, না হলে হবে না। এগুলো বিভিন্ন রকম জিনিস রয়েছে। মানে তার এক্সিকিউশনটা আমাকে জানতে হবে। এক্সিকিউশন এই পাঞ্চাঙ্গেই আছে। হঠাৎ ইচ্ছে হলো একটা স্টোন কিনে ফেললাম, অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে পড়ে ফেললাম, ওরকম নয়। আগে নিজেকে সাইকোলজিক্যাল লেভেলে, ইমোশনাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে আগে ব্যালেন্স করতে হবে। যে কোনো রেমেডি আগে বায়োলজিক্যাল লেভেলে কাজ করে। যদি ওটা করে আপনি মেন্টালি ঠিক হচ্ছেন না, বা আপনার আশেপাশে কি ঘটছে আপনি অবজার্ভ করতে পারছেন না, বা আপনার আশেপাশে কিছু ঘটছে না, তাহলে ওই রেমেডি ফলো করবার দরকার নেই। অনেকে সূর্য প্রণামের কথা বলে, সূর্য প্রণাম কি সবাই করতে পারে? একদম করতে পারে, সবাই একদম। অনেকে বলে না যাদের মঙ্গল চড়া তারা সূর্য প্রণাম করতে পারে না। সূর্য রাজা, আপনি নিশ্চয়ই জলে থেকে কুমিরের সাথে শত্রুতা করবেন না। সূর্যকে এইটা একটা বেসিক জিনিস। সূর্য যে জায়গায় থাক, সূর্য কি দেয় আমাদের? সূর্য তো রেসপেক্ট দেয়, পাওয়ার দেয়, পজিশন দেয়। সূর্য হচ্ছে রাজা। না, অনেকের যেমন ডিফেম হওয়া মানে বদনাম হওয়ার একটা কপাল থাকে, তারা কি সূর্য প্রণাম করতে পারে? হ্যাঁ, কেন করতে পারবে না? না করতে পারার কিছু নেই। সূর্য কি সেটা ব্যালেন্স করে? একদম। এবার কিছু জিনিস আছে সূর্য প্রণামের সময় দিতে হয়, সেগুলো চার্ট ওয়াইজ ভ্যারি করে। কারুর ধরুন যেটা প্রচলন প্রথা আছে, আমরা যেটা সবাই করে থাকি, তামার পাত্রে জল নিয়ে চাল দিলাম, একটা জবা ফুল দিয়ে দিলাম, দিয়ে যেটা সূর্যের স্তব আছে পড়লাম, এইটাই প্রচলন। কিন্তু আপনাকে যদি এর ওপরে যেতে হয়, তাহলে তার মধ্যে গুঁড়ো দেওয়া হয়, তার মধ্যে লাল চন্দনও দেওয়া হয়, কুমকুম, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম জিনিস আছে। কোন রাশির জন্য এটা? এটা দেখুন, নর্মাল যদি করতে হয়, আপনি যে চালটা বেসিক্যালি হচ্ছে চন্দ্র, ঠিক আছে? তো গোটা চাল, হ্যাঁ, সূর্য আর চন্দ্রকে যদি আপনি ঠিক রাখেন, আপনি অনেক কিছু জিনিস ব্যালেন্স করে নিতে পারবেন। কেন? দুটো সাইন, দুটো কিন্তু রয়্যাল সাইন, একটা কর্কট রুলড বাই চন্দ্র, একটা সিংহ রুলড বাই রবি, দুটোই কিন্তু রয়্যাল সাইন। একটা কর্কট রুলড বাই চন্দ্র, একটা সিংহ রুলড বাই সান। তো যখন আপনি সূর্যদেবকে জল দিচ্ছেন, জলের মধ্যে চাল দিয়ে অবশ্যই দিন। আর যদি গোটা চাল, আতপ চাল, যে কোনো চাল। দেখুন, এখন একটা জিনিস কি জানেন তো, যদি আপনি কারুকে কোনো জিনিসে বাঁধতে যান না, সেটা ধর্ম নয়। ধর্ম মানুষকে লিবারেট করবার জন্য তৈরি হয়েছে, ধর্ম কারুকে বন্ধনে জড়াবার জন্য তৈরি হয়নি। যেটা অ্যাভেলেবল আপনি করতে পারছেন, এটাই বড় কথা। আমি যদি এখন তাকে 1001টা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিই, সে বলবে দরকার নেই, যেরকম আছে সেরকম থাক। ঠিক আছে? অবশ্যই আদিত্য হৃদয়ম স্তোত্রটা যদি পাঠ করা যায় বা যদি শোনা যায়, সেটা অনেক বেটার রেজাল্ট। আদিত্য হৃদয়ম স্তোত্র আপনি কি একটু আমাদের পাঠ করে শোনাবেন? পাঠ করে আমি শোনাতে পারবো না, কেন উচ্চারণটা সংস্কৃতে ভুলভাল হয়ে যেতে পারে। আদিত্য হৃদয়ম স্তোত্রটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউব থেকে শুনে নেবেন, কোনো অসুবিধে নেই, তাতেও কাজ হবে। আচ্ছা, এবার যদি আমি প্রতিটা রাশি ধরে বলতে যাই, তাহলে কিছু জনের সূর্য প্রণাম বলবো, আর কিছু জনের রবিকে স্ট্রং করতে গেলে বা ব্যালেন্স করতে গেলে কি হয় সেটা বলে দেবো। ফার্স্ট যদি মেষ রাশিতে আমরা যাই, মেষ রাশির জন্য হচ্ছে
গুড়, জলের মধ্যে গুড়। আচ্ছা, বৃষ রাশিতে চাল। মিথুনে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে দুর্ব ঘাস। কর্কটে যদি যাওয়া হয়, কর্কটে আবার চাল। ঠিক আছে, কর্কট রাশিতে রবিকে স্ট্রং করতে গেলে যাদের বাবা বেঁচে আছেন, বাবার পা প্রত্যেক দিন টিপে দেওয়া উচিত, যেটাকে চরণ সেবা বলা হয়। সিংহ রাশি তো রবির ইটসেলফ রাশি, সিংহ রাশির মধ্যে ইগো প্রচুর। সিংহ রাশি শো অফ করতে ভালোবাসে, সেইটা যদি কন্ট্রোল করে, যতটা সাইলেন্ট মোডে কাজ করা যায়, রবি তো পারবে না, তাও চেষ্টা করতে হবে। আর ওখানে লাল চন্দন বা জবা ফুল দিয়ে আপনি সূর্যদেবকে, সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। কন্যা রাশির জন্য কি, কন্যা রাশির জন্যে যেহেতু ষড়রিপুর রাশি, কন্যা রাশিতে একটা ঋণ পরিশোধ করবার ব্যাপার থেকে যায় যে কোনো বিষয়তে। সেখানে না আপনাকে দেখতে হবে যে আপনার আশেপাশে যারা আছে বা আপনার সাথে কানেক্টেড যারা আছে, আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারছেন, তাদেরকে আপনি কিভাবে সমস্যা থেকে উদ্ধার করতে পারছেন। এমনি যদি অর্ঘ্য দিতে হয় জলের মধ্যে দুর্ব ঘাস দিয়ে, অবশ্যই অর্ঘ্য দিক। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুক, সূর্যের অষ্টতর শতনাম পাঠ করুক, খুব ভালো রেজাল্ট পাবে কন্যা রাশি। তুলা রাশি বেসিক্যালি ব্যালেন্স করে চলা দরকার। তুলা রাশির মধ্যে ব্যাপারটা, তুলা রাশি কি হয়, সূর্য নিচস্থ হয় তুলা রাশিতে। তুলা রাশির মানুষকে না খুব ইজি বদনাম করে দেওয়া যায়, খুব ইজি। তুলা রাশি তুলা লগ্নের লোকেদের দেখবেন, এরা জীবনে যত উপরের দিকে যাবে না, এদের পেছনের লোকে তত বেশি বদনামি করবে। তো তুলা রাশি লগ্নের লোকেদের জন্যে এরা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়াটা মাস্ট। সঙ্গে চাল দিতে পারে, সঙ্গে আপনার জবা ফুল দিতে পারে, কেন এটা ফুলকেও নির্দেশ করে তুলা রাশি। জবা ফুল দিয়ে করতেই পারে, কোনো অসুবিধা নেই। বৃশ্চিক রাশি এমন একটা রাশি, বৃশ্চিক রাশিতে সূর্য, বৃশ্চিক রাশি কোনো আলো পায় না, ওটা হচ্ছে ডার্ক ঘর। ঠিক আছে, যদি মানে ওখানে সূর্যের আলো যায় না। ঠিক আছে, বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে ভালো, দেখুন বৃশ্চিক রাশিতে যখন সূর্যের গোচর হয়, তখন ঠিক গরমকাল থেকে শীতকালের দিকে আমরা যাচ্ছি এইরকম সময়। তো এই সময় প্রথম কথা দান করা উচিত, যেটা হচ্ছে হুইট মানে আটা দান করতে পারেন বা গম দান করতে পারেন। সেটা করতে পারেন, কোথায় করবেন, যে কোনো মেন্টাল অ্যাসাইলামে করতে পারেন, যে কোনো, যদি কোথাও ধরুন শ্মশানকালীর পুজো হচ্ছে সেখানে যদি লাগে সেখানে করতে পারেন, খুব ভালো হবে। আর সহস্রনাম যদি পাঠ করতে পারে, সূর্যের সহস্রনাম, খুব ভালো হবে। ধনুরাশি ও বৃশ্চিক রাশিতে আর একটা জিনিস হচ্ছে, বৃশ্চিক রাশি যদি ওই সময় অ্যান্টি অক্সিডেন্ট হাই ফুড খায়, খুব ভালো। আচ্ছা, ধনু রাশিতে সূর্য বলবান কেন, তার একটা রাশি পরেই সূর্য দিকবলী হয়ে যাবে, মোটামুটি সূর্য ওখানে স্ট্রং। ঠিক আছে, ধনু রাশির লোকেদের অবশ্যই সূর্যদেবকে প্রত্যেক দিন প্রণাম করা উচিত। ঠিক আছে, প্রণাম করে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলো। ধনু রাশি বা ধনু লগ্নের লোকেদেরকে সূর্যকে গুরুও মেনে চলা উচিত। যদি খুব সহজ উপায় বলেন, ইষ্ট মেনে চলা উচিত ধনু রাশির লোকেদের। মকর রাশিতে তো রবি অলরেডি দিকবলী, মকর রাশিকে নিয়ে এক্সট্রা কিছু বলার দরকার নেই, কিন্তু তাহলেও অবশ্যই জলটা দিতে হবে, জলটা দিতে হবে। এবং আপনাকে মকর রাশির যেটা মেন কর্ম হচ্ছে সমাজকে সেবা করা, সমাজের জন্য কিছু করতে হবে। মকর রাশির যারা আছে তাদেরকে অকারণে কিছু কাজ করতেই হবে, কিছু করার নেই, তবেই এদের সূর্য ভালো থাকবে। অকারণে কাজ মানে মানুষকে হেল্প করা, অকারণে কাজ মানে আমি কোনো অন্যরকম কিছু বলছি না, মানুষকে হেল্প করা, যেটা থেকে মানুষ হেল্প হবে। আপনার যেখানে কোনো বেনিফিট নেই সেই রকম জিনিস করতে হবে, যেখান থেকে আপনার পাওয়ার কিছু নেই। কুম্ভ রাশির জন্যে খুবই ভালো।
ঠিক আছে, কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির লোকের কিচ্ছু দরকার নেই, খালি ডিসিপ্লিন ওয়াইজ শুধু যদি জলও দিয়ে যেতে পারে তাহলেও হবে। শুধু জল, মানে শুধু জল, প্রত্যেককেই জলটা দিতে হবে। ডিসিপ্লিন ওয়াইজ জলটা দিয়ে যাক। কেন কুম্ভ রাশির মানুষের না ডিসিপ্লিনের খুব অভাব। ডিসিপ্লিন মানে এই যে সূর্য প্রণাম করবে বা জল দেবে, এর কি একটা নির্দিষ্ট টাইম আছে যে এর দেখুন, বাইরে যদি করলে? টাইম ধরে করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্ত যে সময় সেই সময়, কিন্তু সেটা তো সেটা সম্ভব নয় কারোর পক্ষে। মোটামুটি 8টার মধ্যে দেয়া হোক, 8টার মধ্যে দেয়া হলেও হবে, তারা স্নান রেজাল্ট পাবে। করতেই হবে। স্নান করে দিলে তো খুব ভালো। দেখুন, একটা জিনিস কি, যখন আপনি সকালবেলা উঠে স্নান করছেন না, আপনার বডি তখন অ্যাক্টিভ মোডে চলে আসছে। আপনি যদি 7টা 8টার পরে, শাস্ত্রে বলছে 7টা, 5টা থেকে 7টা, আপনি যদি 7টা 8টার পরে উঠে স্নান টান করেন না, আপনার বডি কিন্তু অ্যাক্টিভ মোডে থাকে না তখন। আপনার যদি শরীর না জাগে, আপনার সমস্ত কাজে দেখবেন ল্যাথার্জি, ইচ্ছে করবে না। কেন? ইউ আর নট ফিজিক্যালি অ্যাক্টিভ। আমরা খোলা চোখে দেখছি আপনি কাজ করছেন, আপনি সমস্ত কিছু করছেন, বাজারে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, সমস্ত কিছু, কিন্তু আপনি যে একটা মানে স্বতঃস্ফূর্তভাবে জিনিস করা, এটা আপনাকে রুটিনে ফেলে দেওয়া হয়েছে, আপনি রুটিনে করতেই হবে, এছাড়া কোনো গতি নেই। তো সেই জন্য। আর মীন রাশির ক্ষেত্রে, মীন রাশি জলের সাথে হলুদ দিয়ে, অল্প হলুদ, অল্প লাল চন্দন, অল্প চাল দিয়ে দিক, মীন রাশির জন্য খুব ভালো হবে। যারা কোনো কিছু করতে পারবে না, শুধু জলেতে চাল দিয়ে দিক, তাহলেও হবে। আদিত্য হৃদম স্তোত্রটা শুনুক, শুনলেও হবে, কোনো অসুবিধে নেই। এবারে করতে হবে যে কোনো জিনিস মেনে, যে কোনো জিনিস বিশ্বাস নিয়ে করতে হবে। এখন অধিকাংশ বাড়িতে দেখবেন সূর্য প্রণাম উঠে গেছে। না, এটা আবার একটা কথা যে আমরা এখানে একটা এপিসোড করেছিলাম, এখন আবার সত্যি চালু হয়েছে, মানুষ ইন্টারেস্ট পাচ্ছেন, এবং সত্যি কথা বলতে একটা এপিসোড করার পর আজও অবধি আমি প্রশ্ন পাই যে কিভাবে করব, কেন করব। একটা জিনিস, একটা সহজ উপায় আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূর্য হচ্ছে রাজা, এটা ভুলে গেলে চলবে না। আজকে আপনি যে জায়গায় আছেন, আপনি যদি সেইখানকার যে হেড আছে তার সাথে যদি আপনার মিত্রতা থাকে, তাহলে অটোমেটিক্যালি আপনার অনেক কিছু জিনিস তো ইজি হয়ে যাবে। তাই তেমনি এটাতেও তাই। সূর্যকে এমনি রাজার পদ দেওয়া হয়নি, সূর্যের মধ্যে রাজা হওয়ার কোয়ালিটি আছে বলে তাকে রাজার পদ দেওয়া হয়েছে। সে সমস্ত কিছুকে চালাতে পারে। এবং যদি ট্রানজিটে দেখা যায়, রবির ট্রানজিটের ওপর অনেক কিছু ইভেন্ট হয়। মানে একটা ধরুন ইভেন্ট প্রেডিক্ট করা হলো যে 27 বছরে সো অ্যান্ড সো ইভেন্ট হবে আপনার লাইফে। সেই ইভেন্টটা যে ফ্রুটিফিকেশান হবে, সেটার জন্যে রবির ট্রানজিট লাগবে। তবে আপনি একদম পিন পয়েন্ট বলতে পারবেন যে এই ডেটে এই মাসে আপনার এই ইভেন্টটা ঘটবে। তো রবিচন্দ্র অলওয়েজ ভাইটাল রোল প্লে করে। চন্দ্রকে খুশি করার জন্য, চন্দ্রকে খুশি করবার জন্যে, দেখুন, চন্দ্রকে খুশি করবার জন্যে অ্যাজ সেই রকম জিনিস নেই। চন্দ্রকে খুশি করবার জন্য প্রত্যেক দিন শিবলিঙ্গে জল দিন, অভিষেক করুন দুধ দিয়ে, বা যদি দুধ নাও হয় অ্যাটলিস্ট গঙ্গা জল দিয়ে করুন। সেটাও না হয় নর্মাল জল দিয়ে করুন, কিন্তু করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক পূর্ণিমাতে একটা কাজ আছে ইউনিভার্সকে বলা। পূর্ণিমা অমাবস্যাতে না স্কাই খুব চার্জড আপ থাকে, এনার্জি খুব ইন্টেন্স থাকে। যে কোনো বিষয়ের যদি আপনি ওই দিনকে রেমেডি করেন, খুব ইজি ওয়েতে রেজাল্টটা আসে। পূর্ণিমাতে যার যেরকম সামর্থ্য, বাড়িতে যদি পায়েস করে মন্দিরে গিয়ে নিজের হাতে যদি ডিস্ট্রিবিউট করা যায়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যারা আইসোলেশনে ভুগছে তারা মন্দিরে গিয়ে জল দান করুক পূর্ণিমাতে। যারা ধরুন রোগ ঋণ শত্রুর সমস্যায় ভুগছে তারা, বা ধরুন যাদের সম্পত্তি নিয়ে অশান্তি চলছে, তারা মিষ্টি জল মানে যেগুলো মানে সুইট ওয়াটার, নট মিষ্টি জল, সুইট ওয়াটার, মানে হিন্দিতে যদি বলতে যাই মিঠা পানি যাকে বলে, সেটা গুড়ের জল হতে পারে বা বাতাসার জল হতে পারে, সেটা ডিস্ট্রিবিউট করুক, তারা রেজাল্ট বুঝতে পারবে। আর একটা ঘিয়ের প্রদীপ বা একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে
আকাশের দিকে তাকিয়ে বলুক পূর্ণিমার রাত্রে, চাঁদের দিকে তাকিয়ে বলুক সমস্যা, তাদের সমস্যা ডেফিনেটলি সলভ হবে, তারা রেজাল্ট পেতে শুরু করবে। এটা করে দেখতে হবে, কেন আমার কাছে এই সব রেমেডিগুলোর আমার কাছে প্রচুর ফিডব্যাক আছে। তো আমি যতটা মানে বলতে পারবো যে যার লাইফে ঘটেনি সে তো বুঝতে পারবে না, তাকে করে দেখতে হবে। আমার কাছে আজকেই সকালবেলা একজনের ফিডব্যাক আছে, তার খুব একটু অবস্থা খারাপ, পারিবারিক অশান্তি চলছিল। তো সে বলল যে স্যার আমি তো দেখাতে পারছি না, আমাকে একটু কিছু বলে দেবেন। তো আমি তাকে দুটো জিনিস সাজেস্ট করলাম, তাকে একটা রাগ সাজেস্ট করে দিলাম, আর তাকে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে সাজেস্ট করেছিলাম। তাতে দুদিনের মধ্যে তার পারিবারিক সমস্যা মিটেছে, এবং ওনার একটা টাকার দরকার ছিল, সেই টাকা দুদিনের মধ্যে উনি পেয়েছেন। আজকে সকালবেলা আমাকে মেসেজ লিখে পাঠিয়েছেন। তো এইগুলো রেমেডিগুলো কাজ করে না তা নয়, কিন্তু আপনাকে বিশ্বাস নিয়ে করতে হবে। আপনার টাকা পয়সা লাগছে না, আপনার কিছু লাগছে না, আপনার শুধু লাগছে একটুখানি শ্রম আর বিশ্বাস। মানুষ করে দেখুক না, করে দেখলে তারপরে বলবে। একটা রাগ থেকেও রেমেডি হয়। মানুষ যদি রেগুলার ওয়াইজ একটা রাগ শোনে, রাত্রে বলুন বা সকালে বলুন, অবশ্যই প্রবলেম ওয়াইজ রাগ আছে, কিন্তু নর্মালিও যদি ধরুন রাগ ইয়েমেন যদি শোনে, বা কেউ যদি রাগ কেদার শোনে, ঠিক আছে, সে অনেকটা বেশি মেন্টালি ফিট থাকবে। এবং প্রবলেম ওয়াইজ তো আলাদা আলাদা রাগ আছে। কোন 5টা রাশির জন্য আগামী কয়েকটা দিন খুব সাবধানে থাকতে হবে? কোন 5টা রাশির জন্য সাবধানে থাকতে হবে? সাবধানে থাকতে গেলে এখন মোটামুটি তুলা একটু সাবধানে থাকা উচিত। কুম্ভ যাই হোক বছরের শুরু থেকে টানাটানির মধ্যে গেলেও কুম্ভ মোটামুটি স্টেবিলিটির দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু প্রিকশন তো নেওয়া উচিতই অবশ্যই। তুলার কি ধরনের সমস্যা আসতে পারে? তুলার সমস্যা আসতে পারে হচ্ছে ডিসিশন মেকিংয়ে, তুলার ম্যারেজ লাইফে সমস্যা আসতে পারে, এগুলোতে তুলাকে লড়তে হবে। কুম্ভর সমস্যা হবে হচ্ছে যে গ্রুপকে ম্যানেজ করাতে, যেহেতু রাহু আছে, তো রাহু একটা রেবেল, এই গ্রুপের মধ্যে কেউ না কেউ একটা ঠিক বেরিয়ে যাবে বিরোধিতা করবার জন্য, তো সেইটাকে করতে হবে। যদিও বৃহস্পতি দেখছে এগুলো নারীতে যদি যাওয়া হয় তো ডাইরেকশনাল রাশিতে আছে, ওয়েস্টে, ঠিক আছে, ডাইরেকশনাল রাশিতে আছে। তো বৃহস্পতি দেখা সত্ত্বেও রাহু তো একটু আউট অফ দ্য বক্স জিনিস করে, ও ঠিক কিছু না কিছু করে ফেলবেই। কতদিন এই সাবধানতা অবলম্বন করতে? এই সাবধানতা ট্রানজিটটা হওয়ার পর, হ্যাঁ, জুন থেকে ডিসেম্বর, একদম জুন থেকে কেন যখন ট্রানজিট হয়ে যাবে বৃহস্পতি থেকে অষ্টমে চলে যাবে রাহু, আবার রাহু থেকে 6 নম্বর ঘরে চলে আসবে বৃহস্পতি। তো তখন কোনো রেমেডি আছে? তখন দেখুন রেমেডি অ্যাজ সাচ ওই রকম কিছু নেই। রাহুর যদি রেমেডি করতে হয়, রাহু খারাপ আপনি একটাই জিনিসে বুঝতে পারবেন, বেড়াল আপনাকে প্রচুর ডিস্টার্ব করবে আর মাথায় প্রচুর ড্যান্ড্রফ হবে, এটা হচ্ছে রাহু খারাপের উৎস, ঠিক আছে। কম লেভেলে, বড় লেভেলে যদি যান আপনি কোনো রকম অ্যাডিকশানে জড়িয়ে পড়বেন আর শর্টকাট ওয়েতে পয়সা করতে চাইবেন। তো যখনই বৃহস্পতি থেকে 8 নম্বরে রাহু যাবে আর রাহু থেকে 6 নম্বরে বৃহস্পতি হবে, তখন সাডেন ডাউনফল হবেই। তো যাতে সেইগুলো না হয় তার জন্যে প্রিকশন নিয়ে চলতে হবে। প্রিকশনের জন্যে আপনি পুরুষ সুক্তম পাঠ করতে পারেন, ঠিক আছে। যদিও কুম্ভ রাশিতে রাহু হচ্ছে কোলর্ড, শনির সাথে রাহু হচ্ছে কোলর্ড, কুম্ভ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সটা অনেক বেশি শনির থেকে, এবং কুম্ভ রাশি এমন একটা ঘর যেখানে গিয়ে সমস্ত গ্রহ নিউট্রাল পজিশানে যায়, সমস্ত গ্রহ। শনির কিন্তু খুব প্রিয় ঘর কুম্ভ রাশি। তো যত যাই হোক, কিন্তু রাহু ইজ রাহু, ওয়ান্স এ রেবেল ইজ অলওয়েজ এ রেবেল, ঠিক আছে। তো ও তো নিজের কিছু কেরামতি দেখাবেই। তো সেই জন্য পুরুষ সুক্তম মানুষ পাঠ করুক। যদি পুরুষ সুক্তম পাঠ করতে বা শুনতে অসুবিধে হয় তাহলে কেসার খাক, মানে জাফরান যেটাকে বলা হয়, প্রতিদিন জাফরান খেয়ে দিন শুরু করুক, বেটার হবে। তুলা রাশির এখন সময়টা যত যাই হোক টালবাহানার মধ্যে দিয়ে চলছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে বললাম তুলা রাশির প্রচণ্ড হার্ডওয়ার্ক দরকার, প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক দরকার। তুলা রাশির এখন ধর্ম করবার কোনো জায়গা নেই, তুলা রাশির হার্ডওয়ার্ক দরকার। বৃশ্চিকের ক্ষেত্রে ভালো, বৃশ্চিক নিজের এতদিনের যা মেহনত তার রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে বৃশ্চিকের।
আর ধনুরাশির বললামই হেলথ নিয়ে ধনুরাশিকে অলওয়েজ চিন্তার মধ্যে একটা রাখবে। ধনুরাশি একটা হেলথের চিন্তায় থাকবে। মেসের জায়গাও মেস কিন্তু এক্সট্রিম মেন্টাল প্রেশারের দিকে যাবে, সেটা ম্যানেজমেন্টটা মেসের কিন্তু খুব দরকার। মানে যে কোনো বিষয়ে মেসের একটা সাডেন আউটবাস্ট হবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবার দরকার। ইনকামের দিক থেকে কোন দুটো রাশি আগামী দিনে খুব ভালো জায়গা, মানে ইনকাম ডাবল হয়ে যাবে? সিংহ আর বৃষ। কোন রাশির ফিনান্সিয়াল ব্রেক থ্রু আসবে? ফিনান্সিয়াল ব্রেক থ্রু মানে যারা এতদিন আটকে ছিল, মীন রাশির হবে, বৃশ্চিকের হবে। কার জব চেঞ্জ করার সেরা সময় এবার আসছে? জব চেঞ্জ করবার সেরা সময় আসছে ধনুরাশি, সিংহ রাশি এবার পদ পজিশন পাবে। যারা চাকরি করতে ভালোবাসতো, অনেকের চাকরি হারিয়ে যাচ্ছে এআই এর সময়, এবার ব্যবসা করার সেরা সময়। তো ব্যবসা কাদের জন্য ভালো হবে এই বছর? ব্যবসা দেখুন, কর্ম জায়গায় যদি বলেন, ব্যবসার ক্ষেত্রে আপনাকে তুলা রাশির যোগ থাকতেই হবে। আর ব্যবসা যেহেতু রেগুলার ইনকাম, সেই ক্ষেত্রে আপনার চন্দ্রকে একটা স্টেবল পজিশনে থাকতে হবে। যাদের চার্টে তুলা রাশি এবং চন্দ্র ভালো, তারা করতে পারবে ব্যবসা। আর যদি আপনি ওভারঅল ট্রানজিটের ওপরে বলেন, তাহলে মোটামুটি কন্যার জন্য আর মকরের জন্য খুব ভালো, তারা করুক, ভালো রেজাল্ট হবে। কোন সময় ইনভেস্টমেন্ট সব থেকে ভালো এই বছর? এই বছর মোটামুটি জুনের পর থেকে। এখন যারা ইনভেস্টমেন্ট করতে চাইছে, ইনভেস্টমেন্ট করতে পারে। মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেট অন্তত 7 থেকে 8,000 পয়েন্ট যাবে। আর কোন সময় ইনভেস্টমেন্ট খুব রিস্কি? ইনভেস্টমেন্ট জুলাই থেকে আগস্টের মধ্যে একটা আমরা কনসলিডেশন দেখব, তারপরে মার্কেটে আবার স্টেবিলিটি থাকবে। টাকা ডাবল হওয়ার যোগ আমি একটু আগেই জিজ্ঞেস করলাম, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু ভাগ আছে, মিউচুয়াল ফান্ড বা এসআইপি। স্টেবল জায়গায় যান। স্টেবল জায়গায় গেলে যত রকম বাজারে আকস্মিক জিনিস চলছে, ক্রিপ্টোকারেন্সি বা এইসব যেগুলো চলছে, সেগুলো থেকে আমি বলবো বিরত থাকতে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লং টার্ম ইনভেস্টমেন্টে যান। লং টার্ম ইনভেস্টমেন্টে কুম্ভ রাশি যাওয়া উচিত, ভালো রেজাল্ট হবে। লং টার্ম ইনভেস্টমেন্টে কর্কট রাশির যাওয়া উচিত। লং টার্ম ইনভেস্টমেন্টে কন্যা রাশির যাওয়া উচিত, এগুলো ভালো রেজাল্ট হবে। আর যারা লং টার্ম করতে ইচ্ছুক নয়, ইন্টারডে আমি কোনো দিন সাপোর্ট করি না, আনটিল অ্যান্ড আনলেস ইউ আর টেকনিক্যালি ভেরি সাউন্ড, সেক্ষেত্রে করতে পারেন অবশ্যই নিজের রিস্কে। আর না হলে সুইং ট্রেডিংয়ে যান, সুইং ট্রেডিংয়ে পয়সা করতে পারবেন, আরামসে করতে পারবেন। যদি আপনি সেক্টোরিয়াল ভিউ চান, সেক্টোরিয়াল ভিউ হচ্ছে ব্যাংকিং, এফএমসিজি, ডিফেন্স আর স্টিল। তো আমি মেটাল আমি লাস্ট 1-1.5 বছর ধরে বলছি, মেটাল উইল রান। যখনই শনি মেষ রাশিতে আসবে, 6 মাস আগে থেকে মেটালে আপনি দেখতে পাবেন মুভমেন্ট শুরু হয়েছে। এখন কি সেই সেরা সময় সোনার উপরে ইনভেস্ট করা? এখন থেকে যারা করবে, সোনার উপর তো অনেকটা চলে গেছে, এখনো ওতে মুভমেন্ট আমরা পাবো, মুভমেন্ট পাবো। অনেকে আগের বছরের শেষ থেকে অনেকে বলছিল যে সোনার উপতে রূপোটাও আনএক্সপেক্টেড হয়ে গেছে, সোনাতে মুভমেন্ট পাওয়া যাবে না। নিউ ইয়ারের যখন আমি পঞ্চাং লিখি, তখন একদম করে লেখা ছিল যে গোল্ড অ্যান্ড সিলভার স্টিল হ্যাজ রুম ফর গ্রোথ। তো অনেক মানুষের পয়সা ডবল হয়েছে গোল্ড সিলভারে। আর মেটাল চলবে, স্টিল বলুন বা যে কোনো ধরনের মেটাল বলুন, চলবে। এই বছর কারা রিলেশনশিপে একেবারেই যাবে না? তিনটে রাশির মধ্যে রিলেশনশিপে যাবে না ধনুরাশি, ঝামেলা অশান্তি, ঠিক আছে। পার্টনারের থ্রু ডিফ্রেম বা চিটিং, ঠিক আছে। আর রিলেশনশিপে যাবে না হচ্ছে তুলা রাশি, ঠিক আছে। তুলা রাশিকে খুব মেনটেন করে চলতে হবে সমস্ত দিক, তুলা রাশি, তুলা লগ্ন, সমস্ত দিক মেনটেন করে চলতে হবে, আনটিল অ্যান্ড আনলেস আপনার জুপিটার আর ভেনাস খুব স্ট্রং পজিশনে বসে আছে। যাদের জুপিটার ভেনাস এক জায়গায় বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দ্য স্টোরি উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, আরও ভালো হবে একদম। আপনি বলছেন এটা ভালো খারাপ ঠিক নয়, কিন্তু হার্ডওয়ার্ক করতে একদম। বিকজ ওই জায়গায় দশম ঘরে না জুপিটার নিচস্থ হয়, ওইখানে জুপিটার ধর্ম চায় না, ওখানে জুপিটারের কর্ম দরকার। কাজ করলে তার ফল ভালো হবে। ধর্ম কে করবে? ধর্ম এখন কর্কট রাশির লোকেরা করবে।
কর্কট রাশির লোকেরা ধর্ম করবে, বৃশ্চিকের লোকেরা ধর্ম করবে, মীনের লোকেরা ধর্ম করবে। এরা দেখবেন সাডেন ঠাকুরের প্রতি বিশ্বাস প্রচুর বেড়ে গেছে, লাল নীল আংটি পরে নিচ্ছে, কবচ পরে নিচ্ছে, তো এগুলো হবে। আর প্রেমের জায়গাতে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো। বৃশ্চিক রাশির যাদের এই ট্রানজিটের পর যাদের জীবনে কোনো সম্পর্ক আসবে, দ্যাট উইল ক্রিয়েট এ ভেরি গুড ট্রান্সফরমেশন। তাদের লাইফে একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ নিয়ে আসবে নতুন সম্পর্ক। বৃশ্চিক রাশির জন্য ওভারঅল ভালো, এখন ভালোই, খারাপ না। অনেকেই চায় যে এক্স বয়ফ্রেন্ড ফিরে আসুক। কোন কোন রাশির জন্য এক্স বয়ফ্রেন্ডের জন্য এটা অপেক্ষা করা দেখুন, উচিত? আমি ক্লিয়ার উত্তর দিয়ে দিই। যাদের 5th লর্ড 8th হাউসের সাথে কানেকশন হয়ে রয়েছে তারা কোনোদিন এই জিনিস আশা করবেন না, কোনোদিন এই জিনিস হবে না, আর এর জন্য কোনো কিছু করেও লাভ নেই, রেজাল্ট পাবেন না। এটা একদম, যারা এখন তো কম বেশি পডকাস্ট দেখে বলুন বা টিভি চ্যানেল দেখে বলুন, সাধারণ মানুষও কিছুটা বোঝে অ্যাস্ট্রোলজি, মোটামুটি গ্রহ বা ঘর এগুলো তো বোঝেই। যাদের 5th লর্ড 8-এর সাথে কানেক্টেড রয়েছে বা 8th লর্ড 5th হাউসে রয়েছে তাদের জন্যে, বা 5th লর্ড 12 হয়ে গেছে তাদের জন্য একদমই ভালো না। তারা ওই আশাতেই থাকবেন না। এবার কিছু চিটিং যোগ থাকে, যাদের ভেনাস মার্কারি আছে তারা অলওয়েজ চিটেড হবে, অলওয়েজ। কাদের অ্যাক্সিডেন্ট প্রোন আর কি জোন, এটা কোন তিনটে রাশির জন্য? ধনু, কুম্ভ আর মিথুন। কাদের জীবনে এই বছরে খুব লুক্কায়িত মানে হিডেন এনিমি থাকবে, শত্রু থাকবে? হিডেন শত্রু কুম্ভ রাশির হিডেন শত্রু আর ধনু রাশির, বিকজ 6-8 হয়ে যাচ্ছে না। কোন সময় বড় লস হবে এই বছর? বড় লস মোটামুটি দেখুন, জুলাই আগস্টটা একটু টাফ, কনসার্ন হয়ে চলতে হবে, একটু সজাগ হয়ে চলতে হবে, আর তারপরে মোটামুটি নভেম্বর ডিসেম্বর অবধি ইট ইজ গুড। কর্মা একটা কনসেপ্ট, এবং সেই কর্মা আমরা বলি যে ফিরে আসেই। অনেক মানুষ থাকে না যে খুব তাড়াতাড়ি ডিফেমড হয়, বদনাম হয়, তারা ভালো করলেও তাদের প্রচুর বদনাম বেড়ে যায়। যতটা কাজ করছে, মানুষের উপকার করছে, সেই মানুষই তাকে এসে ডিচ করছে। তো এইরকম কোন তিনটে রাশি যাদের এবছর এই ডিফেমেশন যেটা এতদিন হয়েছিল সেটা ভালো হবে? যাদের ডিফরমেশন এতদিন হয়েছে, ডিফ্রেম হয়েছে, এক তো মীন রাশি প্রচুর হিউমিলিয়েট হয়েছে, সেটা আর্থিক দিক থেকে বলুন, কাজের জায়গা থেকে বলুন। মীন রাশির কিছু হোক না হোক, এরা কাজের জায়গাটা ফিরে পাবে, সম্মানটা ফিরে পাবে। হয়তো দেখা গেল তাকে কাজের জন্য ডাকলো, কিন্তু কাজটা তার হলো না বা তার মনের মতো হলো না, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। কিন্তু ওই যে পুরনো ম্যানেজমেন্ট আবার ডাকবে বা পুরনো অফিস থেকে আপনাকে ডাকবে, তার মানে তারা আপনার উপরে বিশ্বাস রেখেছে। ওই সময় হয়তো আপনার কোনো প্ল্যানেটারি পজিশন আপ ডাউন করেছে, সেই জন্য আপনাকে চাকরিটা গেছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা সিংহ রাশি আছে, সিংহ রাশি একটা খুব স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। সিংহ রাশির এই জায়গাগুলো ভালো, সিংহ রাশির এই জায়গাগুলো নো ডাউট ভালো। কন্যা রাশির ভালো, কোনো অসুবিধা নেই। এই স্ট্রাগল পিরিয়ডটা কতদিন থাকবে? এটা মোটামুটি ট্রানজিটটা হওয়ার পর থেকে মোটামুটি সবাই এফেক্ট বুঝতে পারবে। এবার আপনি প্ল্যানেটারি পজিশন ইন্ডিভিজুয়াল চার্টে +- 15 দিন ধরে চলতে হবে। কারোর 15 দিন। এই ট্রানজিটটা কাদের জন্য খারাপ? ট্রানজিটটা অ্যাকচুয়াল যেভাবে ট্রানজিটটা হচ্ছে না, ট্রানজিটটাকে খারাপ বলা চলে না। কেন, গ্লোবালি আমরা যদি দেখি এই ট্রানজিটের উপর অনেক কিছু জিনিস নির্ভর করছে, অনেক কিছু জিনিস শান্ত হয়ে যাবে এবং অনেক কিছু জিনিসের মধ্যে পরিবর্তন আসবে। খারাপ তো কোনো মতে বলা যায় না। এবার প্রতিটা গ্রহের একটা কি আছে, 6th 8th 12th পজিশন আছে। যদি আমি কর্কট থেকে ধরে বলি তাহলে মিথুন রাশির জন্য আমি বললামই আইসোলেশন। মিথুন রাশি একটু নির্জনতার দিকে যাবে, মিথুন রাশিকে লোকে ভুল বুঝবে, মিথুন রাশির এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত নয়, সেটা লসে কনভার্ট হবে বা আটকে যাবে। মিথুন হয়ে গেল, কুম্ভ বললামই, ঠিক আছে। রাহু যতই রাশিপতি হোক, লগ্নপতি হোক, বসে আছে, কিন্তু রাহুর নেচার ভুললে চলবে না। ও আপনাকে শর্টকাট ওয়েতে নিয়ে যাবে, শর্টকাট ওয়েতে লোভ দেখিয়ে মোটামুটি পুরো শেষ করবে, যদি আপনার শনি রাহুর পজিশন বা বৃহস্পতির পজিশন চার্টে ভালো না থাকে। আবারও বলছি, যদি রাহুর ওপর কোনো ভালো গ্রহর দৃষ্টি থাকে তাহলে কিন্তু রাহু উইল বি কন্ট্রোল। রাহু নিজের সমস্তটা দিতে পারবে না, বা রাহুর যেটা কাজ সেটাতে রাহু সাকসেস হবে না।
তখন আপনাকে ও ভালো দিকে সাকসেস দেবে। যদি কারো তার রেমেডি কিছু আছে? রেমেডি কিছুই না, দেখুন রেমেডি হচ্ছে পুরুষ সুক্তম পাঠ করুন। পুরুষ সুক্তম হচ্ছে বৃহস্পতির জন্য গুরু সবসময় বলবান হবে। গুরু যত বলবান হবে, আপনার যত আকাশতত্ত্ব ওপেন থাকবে, আপনি ডেলি মন্দিরে যান, ডেলি মন্দিরে গেলেও হবে। যারা ডেলি মন্দিরে যায় তারা সচরাচর দেখবেন না কোনো রকম উল্টোপাল্টা জিনিসে পড়েছে। আপনি ডেলি যদি গিয়ে নিজের ভগবানের সাথে কথা বলছেন, নিজের সেটা বাড়িতে হবে না। না, মন্দিরে কেন, মন্দিরে একটা ঊর্জা আছে। মন্দিরের মাথাগুলো দেখবেন একটা চূড়া, ওটা এক প্রকার যন্ত্র, ওখানে ঊর্জা অনেক স্টোর আছে। আপনি কোনো মন্দিরে, যেমন আমরা যদি কোনো ধামে যাই বা কোনো জ্যোতির্লিঙ্গে যাই, আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা পরিবর্তন অনুভব করা যায়, এনার্জির একটা সঞ্চার অনুভব করা যায়। তো সেই জায়গাটা মন্দিরে যাওয়াটা বেস্ট। সকালবেলা প্রত্যেক দিন মন্দিরে চলে যান, নাহলে সন্ধ্যেবেলা চলে যান, সেটা অনেক বেশি কন্ট্রোল হবে। বৃহস্পতিকে আপনি যত ভালো রাখতে পারবেন, বৃহস্পতি আপনাকে তত ভালো রেজাল্ট দেবে। আর রাহু যদি একা হয়ে গেল, রাহু নিজের মতো আপনাকে নাচিয়ে বেড়াবে। এমন একটা কোনো রেমেডি কি আছে যেটা সবার জন্য কাজ করবে? রেমেডি আছে, বাট সবার চার্ট অনুযায়ী ইন্ডিভিজুয়াল রেমেডি হয় তো। আর যদি একটা রেমেডি আপনাকে বলতে হয়, তাহলে বিষ্ণু সহস্রনাম শুনুন প্রত্যেক দিন। পাঠ করা যারা করতে পারবেন করুন, নাহলে বিষ্ণু সহস্রনাম শুনুন। ওই একটা জিনিসের মধ্যে সমস্ত কিছু রেমেডি আছে। সমস্ত রেমেডি, আপনার জীবনে যা চলছে সমস্ত রেমেডি ওই একটা জিনিসের মধ্যে আছে, ঠিক হয়ে যাবে একদম। আর একাদশী, যারা লং টার্ম ডিজিজে ভুগছেন তারা একাদশীর জন্য উপোস করতে পারেন। যদি উপোস না করতে পারেন, অ্যাটলিস্ট কোনো নারায়ণ মন্দিরে গিয়ে একাদশীতে একটু তুলসীর সেবা দিয়ে আসুন, তাতেও আপনাদের কাজ হবে। এইটুকু জিনিস করলে হবে। যারা এমনি রেগুলার বেসিস হনুমান চালিসা বা এইসব পড়ে তারা করুক, কোনো অসুবিধা নেই। হনুমান অনেকে চালিসা, বলে না যে খুব রোগ ভোগ হলে হনুমান চালিসা পড়তে হয়। হনুমান চালিসা ইজ ভেরি মাচ পাওয়ারফুল। আর আপনি যদি বিষ্ণু সহস্রনাম শুরু করে দেন, বিষ্ণু সহস্রনাম হচ্ছে অল ইন ওয়ান। বিষ্ণু সহস্রনামের কোনো বিকল্প নেই। তাহলে আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। আমার মনে হয় আজকের পডকাস্টটা আপনাদের অনেক বেশি সাহায্য করবে, অনেকটা সাহায্য করবে, কারণ আমাদের অনেক সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার যে হ্যান্ডেলটা সেটা আমাদের হাতেই রয়েছে। কিন্তু হ্যান্ডেলটা কী করে করব সেটা জানার জন্য কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলোই আজকে আলোচনা করলাম। সুতরাং আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এটা আপনাদের জীবনে অত্যন্ত সাহায্য করবে আজকের পডকাস্টটা। এখান থেকে আপনারা কতটা উপকৃত হলেন, আপনাদের রাশি কী, আর আপনারা কি জানতে চাইছেন, আপনাদের কি কোনো প্রশ্ন রয়েছে, সঙ্গে সঙ্গে আজকে যে যে রেমেডিগুলো বলা হলো সেগুলো কি আপনারা শুরু করতে চাইছেন, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আজকের পডকাস্টটা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, দিকে দিকে ছড়িয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও একটা বক্তব্য, আমাদের মেম্বারশিপ অফার চলে এসেছে, সেটা অ্যাকসেপ্ট করে নিন, কারণ সেখানে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যেটা শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আরও একটা দুর্দান্ত এপিসোড নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার।